যে সময়কার কথা বলছি তখন আমার বয়স 14-15-র বেশি নয়। মাকড়দার কাছেই আছে ঝাপড়দা। নামটা শুনলেই তখন হাসি পেত। তা সেই ঝাপড়দাতে আমাদের এক বন্ধু ছিল, তার নাম ক্যাবা। ক্যাবলাকান্ত থেকে ক্যাবা কিনা জানি না, ওই নামেই তাকে ডাকত সবাই। তা সেই বন্ধুটি বেঙর পালায় মুড়িওলি মাসির বাড়িতে আসতো বলেই তার সঙ্গে আমার এবং আমার বন্ধুদের পরিচয়। সে যাই হোক, একদিন ক্যাবা আমাদের ধরে বসল, 2-1 দিনের জন্য ওদের গ্রামে যেতে হবে। ওর এই আমন্ত্রণে আমরা কেউ না করলাম না। গোরা, আমি আর পল্টন 3 জনেই লাফিয়ে উঠলাম। যেহেতু মুড়িওলি মাসির বোনপো, তাই বাড়িতেও কেউ এই যাওয়ার ব্যাপারে আপত্তি করল না। মুড়িওলি মাসির বাড়ি নারনায়, ক্যাবাদের দক্ষিণ ঝাপড়দায়। আমাদের হাওড়া শহর থেকে জায়গাটার দূরত্ব বেশি নয়। একদিন সকালে ক্যাবার সঙ্গে আমরা চললাম ওদের দেশে। তখন হাওড়া ময়দান থেকে মার্টিন কোম্পানির ট্রেন চালু ছিল। সেই ট্রেনে চেপে আমরা ঘন্টা 1.5-এর জার্নির পর ডোমজুড়ে এসে নামলাম। ডোমজুড় তখন এত উন্নত ছিল না, চারিদিকে মাটির অথবা ছিটে বেড়ার ঘর এবং বন জঙ্গলে পরিপূর্ণ পথ। এইখান থেকে দক্ষিণ ঝাপড়দা হয়ে একটি বনপথ সোজা চলে গেছে নারনার দিকে। নারনার পঞ্চানন্দ হলেন অত্যন্ত জাগ্রত। যাই হোক, সেই পথ ধরে একসময় শ্মশান পার হয়ে একটি গ্রামে এসে পৌঁছলাম আমরা। সেইখানে অনেক সুপ্রাচীন বট ও অসত্যের সমারোহ দেখে ভয় পেয়ে গেলাম। তারই মাঝে বহুদিনের পুরনো একটি ভগ্নদশাপ্রাপ্ত বাড়িতে আমরা ঢুকলাম। ক্যাবা বলল, এই আমাদের বাড়ি। বাড়ির চেহারা দেখে বুক শুকিয়ে গেল। এ তো ভূতের বাড়ি। এ বাড়িতে কোনো মানুষ বাস করে? বাড়ির ইটগুলো সব নোনা লেগে ঝরে পড়ছে। কোথাও জোরে একটু শব্দ হলেও হয়তো বাড়িটা ভেঙে পড়বে। এই বাড়ির দোতলার একটি ঘরে আমাদের থাকার ব্যবস্থা হলো। সব দেখে শুনে গোরা বলল, খুব জোর একটা রাত, তার বেশি আর নয়। কাল সকাল হলেই পালাবো আমি। পল্টন বলল, এ নিজ্ঞাত ভুতুরে বাড়ি। আজ রাতে ভূত এসে যদি আমাদের গলা না টিপে ধরে তো কি বলেছি আমি? আমি বললাম, তার চেয়েও বেশি ভয় হচ্ছে আমার সাপ আর বিছের। যে ঘরে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল সেই ঘরে সাবেককালের একটা পুরনো পালিশ ওটা ভাঙা খাট ছিল। তাতে ছিল দুর্গন্ধযুক্ত তেল ছিটে বালিশ আর চটের ওপর ছেঁড়া কাঁথা বিছানো গদি। এই বিছানায় শুতে হবে ভেবেও গা যেন গুলিয়ে উঠল। একটু পরে ক্যাবা আমাদের নিচে নিয়ে গিয়ে ওর বাবা মার সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওরা সবাই খুব খুশি হলেন আমাদের দেখে। ক্যাবার মা বললেন, গরিবের বাড়িতে তো কেউ আসে না বাবা, তোমরা এসেছো বলে খুব আনন্দ হচ্ছে আমাদের। আমাদের তো ঘরদোর ভালো নয়, বিছানাপত্রও ভালো নেই, খুব কষ্ট হবে তোমাদের। ক্যাবার মায়ের আন্তরিকতাপূর্ণ কথা শুনে মন ভরে গেল আমাদের। সত্যিই স্নেহময়ী জননী তিনি। বললাম, তাতে কি, ও আমরা ঠিক মানিয়ে নেব। ক্যাবার মা বললেন, যাও কুয়োতলায় গিয়ে মুখ হাত ধুয়ে এসো, আমি তোমাদের জল খাবারের ব্যবস্থা করি। আমরা ক্যাবার সঙ্গে কুয়োতলায় গিয়ে
মুখ হাত ধুয়ে নিলাম। ও দড়ি বালতি নিয়ে জল তুলে দিতে লাগলো। আমরাও জল খরচ করতে করতে মুখ ধুলাম। তারপর গামছায় মুখ হাত মুছে ঘরে আসতে ক্যাবার মা আমাদের প্রত্যেককে মেঝে আসন পেতে বসিয়ে গরম গরম লুচি, আলু ভাজা, বোঁদে আর পান্তুয়া খেতে দিলেন। খুব তৃপ্তির সঙ্গে আমরা সেগুলো খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হলে আমরা ক্যাবার সঙ্গে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াতে লাগলাম। এখানে এত ঘন বড় বড় গাছ, মনে হলো এর পত্র ছায়া ভেদ করে সূর্যের আলো বোধ হয় কারো ঘরে কখনো ঢোকে না। দিনমানেও তাই অন্ধকার। যাই হোক, এইভাবে আমরা সারা গ্রাম তোলপাড় করে একসময় স্টেশনের দিকে এগোলাম। এখানটা তবু জমজমাট। চাপাডাঙ্গার দিকে যাওয়ার জন্য একটি ট্রেন তখন তার দেশলাই খোলের মতো শরীর নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। আমরা যাওয়ার পরে হুইল দিয়ে নড়ে উঠল ট্রেনটা, আর তার একটু পরেই চারদিক থেকে রব উঠল, গেল গেল গেল। কী ব্যাপার? না, স্টেশন থেকে বেরিয়ে দক্ষিণ বাড়ির মাঠের দিকে যেতে গিয়ে একটা ছাগলকে চাপা দিয়ে উল্টে গেছে ট্রেনটা। অমনি ছোট 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 অনেক লোকের সঙ্গে আমরাও ছুটলাম। কতকগুলো লোক ট্রেনের মাথায় বসে ঠ্যাং ছড়িয়ে বিড়ি বাঁধতে বাঁধতে যাচ্ছিল। তাদেরই অনেকে ছিটকে ছুটকে পড়ায় লেগেছে খুব। বাকি যারা, তারা ট্রেনের কামরা থেকে সামান্য আঘাত পেয়ে বেরিয়ে এসে দড়ি, বাঁশ ইত্যাদি নিয়ে চেষ্টা করছে আবার কামরাগুলোকে লাইনের ওপর তুলে বসাবার জন্য। একটা বোকা পাঁঠা এমনভাবে কাটা পড়েছে যে তার ধর একদিকে, মুন্ডু আর একদিকে হয়ে গেছে। যাই হোক, প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় কাত হওয়া 2-3টে বগিকে ঠিকভাবে বসানো হলো। আবার নড়ে উঠল ট্রেন। আমরাও বিদায় নিলাম। দুপুরবেলা স্নান পর্ব শেষ হলে মধ্যাহ্নভোজন। কাঁসার থালায় মোটা চালের ভাত, বড় জামবাটিতে করে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, এছাড়া শাক ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, পোস্তর চচ্চড়ি, শোল মাছের ঝোল আর আমের চাটনি তো ছিলই। সময়টা তখন গরমের দিন, বৈশাখ মাস। আমরা বেশ পরিতৃপ্তির সঙ্গে খাওয়া দাওয়া সেরে সুপুরি এলাচ মুখে দিয়ে ওপরের ঘরে শুতে এলাম। এতক্ষণে কিন্তু পরিবেশটা আমরা মানিয়ে নিতে পেরেছি। খাটে না শুয়ে ঘরের মেঝে মাদুর পেতেই আমরা শুয়ে পড়েছি। শুয়ে শুয়ে কত গল্পই না হলো আমাদের। বেশ গল্প করতে লাগলাম ট্রেন উল্টানোর ওই ব্যাপারটা নিয়ে। ভাগ্যে বগিগুলো সব কাত হয়েছিল, না হলে কেউ না কেউ তো মরতই। পল্টন বলল, রেল দুর্ঘটনায় মরলেই লোকগুলো সব ভূত হতো। ঘোড়া বলল, তা হবে কেন, ওরা হতো কন্দকাটা। আমি বললাম, বারে, কন্দকাটা বুঝি ভূত নয়? ক্যাবা বলল, যতক্ষণ না কেউ নিজে থেকে রেল লাইনে মাথা দিয়ে গলা না কাটাবে ততক্ষণে সে কন্দকাটা হবে না। তবে অপঘাতে মরলে অন্য ভূত সে হবেই। আমাদের যখন এই রকম সব আলোচনা হচ্ছে তখন হঠাৎই নাদা বেটা কদম ছাটা একটা ছেলে এসে ক্যাবাকে ডেকে নিয়ে গিয়ে চুপি চুপি ফিস ফিস করে কি যেন বলল। শুনেই তো লাফিয়ে উঠল ক্যাবা। বলল, দারুণ হবে তো রে। কোথায় করবি? ব্রহ্মডাঙ্গার মাঠে? তবে আর দেরি কেন, জোগাড় যন্ত্র কর সব।
ছেলেটা চলে যেতেই ক্যাবা এসে বলল, আজ রাতে একটা জোর পিকনিক হবে আমাদের, খালধারে ব্রহ্মডাঙ্গার মাঠে। তোরাও থাকবি। পল্টন বলল, বলিস কি রে? তা মেনুটা কি শুনি। গরম ভাত, পাঁঠার মাংস, আমের চাটনি। গোরা বলল, চাঁদা কত করে? পাঁঠার তো অনেক দাম। ক্যাবা বলল, তেল নুনটা ঘর থেকেই জোগাড় হয়ে যাবে, চালেরও অভাব হবে না। আমও গাছে গাছে ঝুলছে, 2-4টে পেরে নিলেই হবে। কিনতে হবে শুধু গুড় চিনিটা, মাংসটা তো পাও। অর্থাৎ কি না, তখনকার সেই কাটা পড়া পাঁঠাটাই হবে আজ রাতে আমাদের খোরাক। আমার বন্ধু ওই হেবোটা সবার নজর এড়িয়ে সরিয়ে এনেছে পাঁঠাটাকে। অমন নদর পাঁঠা সচরাচর পাওয়া যায় না। সত্যি ভোজটা যা হবে না। ক্যাবার কথায় গোরা পল্টন উৎসাহিত হলেও আমার মন কিন্তু সায় দিল না। বললাম, দেখ, খাওয়ার জন্য একটা পাঁঠাকে যদি কাটা হয় বা ঠাকুর দেবতার থানে বলি দেওয়া হয় সে আলাদা কথা, কিন্তু রেলে কাটা পড়া বা অন্য কোনোভাবে অপঘাতে মরা কোনো প্রাণীর দেহ খাদ্য হিসেবে গ্রহণ না করাই ভালো রে। ক্যাবা বলল, দূর বোকা, কেটে খাওয়া আর রেলে কাটা পড়া একই ব্যাপার, কিছুই হবে না ওতে। চল তো। আমার গা ঘিন ঘিন করলে কি হবে? গোড়ার পল্টনের দেখলাম উৎসাহ খুব। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও যেতেই হলো ওদের সঙ্গে। ব্রহ্মডাঙ্গার মাঠে তখন হেবো ছাড়াও আরও 2-3 জন জড়ো হয়েছে। সবাই মিলে একটা গাছের ডালে পাঁঠাটাকে ঝুলিয়ে তার ছাল চামড়া ছাড়াতে লেগে গেছে। এই করতে করতেই বেলা কাবার। সন্ধেবেলা মাঠে গর্ত করে সেই গর্তের মুখে ইট বসিয়ে উনুন তৈরি করা হলো। তারপর শুকনো ডালপালা জোগাড় করে তাই জাল দিয়ে শুরু হলো রান্না বান্না। দেখতে দেখতে আমরা প্রায় 10-12 জন হয়ে গেলাম। আমের চাটনি ভাত আগেই হয়েছিল। গরম গরম মাংস রান্না হলেই শুরু হবে খাওয়া দাওয়া। কুমোরদের বাড়ি থেকে কিছু মাটির গিলাস চেয়ে আনা হয়েছিল। একটা বালতি করে নিয়ে আসা হয়েছিল 1 বালতি জল। ক্যাবা একটা কলা গাছ থেকে কতকগুলো পাতা কেটে এনেছিল। সবই ঠিক ছিল, কিন্তু সব কিছুই ওলটপালট হয়ে গেল খেতে বসবার সময়। গরম মাংসের হাঁড়ি উনুন থেকে যেই না নামানো অমনি শুনতে পেলাম ব্যা ব্যা ব্যা। চমকে উঠলাম সবাই। এত রাতে ব্রহ্মডাঙ্গার মাঠে কাদের ছাগল ডাকে? যেমন তেমন ডাক নয়, অন্তিমের ডাক। বলির আগে পাঁঠারা যেভাবে ডাকে ঠিক সেই রকম। আর তারপরেই মনে হলো মাঠময় কি যেন ছুটে বেড়াচ্ছে। একটু পরে হঠাৎ একটা ঢিপ করে শব্দ, যেন ভারী কিছু একটা লাফিয়ে পড়লো গাছের ডাল থেকে। আমাদের সঙ্গে 2টো হ্যারিকেন ছিল, সেই 2টো নিভে গেল দপদপে। আর সেই অন্ধকারে আমরা দেখতে পেলাম কিম্ভূত কিমাকার একটা মূর্তি লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে রান্না হওয়া সেই মাংসের হাঁড়িটার দিকে। আমরা তখন আর আমাদের মধ্যে নেই। বাবারে মারে করে যে যেদিকে পারলাম, ক্যাবা আমি গোড়া আর পল্টন এক ছুট্টে বাড়িতে। ক্যাবার মা তো সব শুনে খুব বকলেন ক্যাবাকে। বললেন, বলিহারি রুচি তোদের? অপঘাতে মরা কোনো প্রাণীর দেহ মাংস কেউ খায়? তার উপরে ভর সন্ধেবেলা তোরা গেছিস ওই ব্রহ্মডাঙ্গার মাঠে। ওটা যে একটা দোষাস্ত মাঠ,
তা ভুলে গিয়েছিলি? আমরা সবাই মাথা হেঁট করে বকুনি হজম করলাম। যাই হোক, সে রাতে মাংস ভাতের বদলে দুধ ভাত খেয়েই শুতে হলো আমাদের। পরদিন সকাল হতেই আমরা বাড়ির দিকে রওনা হলাম। অনেক পরে ক্যাবার মুখেই শুনেছি একটা মুন্ডহীন ছাগলকে প্রায় দিনই সন্ধ্যের পর রেল লাইনের ধারে অথবা ব্রহ্মডাঙ্গার আশেপাশে তার ছায়া শরীর নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। সে কারো কোনো ক্ষতি করে না, ভয় দেখায় না, ডাকেও না, শুধু দেখা যায় আর মিলিয়ে যায়। তবে আমরা কিন্তু কখনো আর মুখো হইনি।